চেষ্টা করব আপনাদেরকে তথ্যগুলো দিতে, আপনাদেরকে বুঝাইতে যে আসলে আমাদের কি করা উচিত। আমাদের এই খামারকে একটা অলাভজনক খামারকে কিভাবে একটা লাভজনক খামারে পরিণত করব। খাদ্য একটা অংশ, রোগ ব্যবস্থাপনা একটা অংশ, আরেকটা বড় অংশ জুড়ে আছে এই যে এগুলো জিনিস হচ্ছে এগুলার রেকর্ড রাখা, এর অর্থনৈতিক হিসাব ঠিক রাখা, আমি যে খাদ্যের মধ্যে কোন খাদ্য ব্যবহার করলে আমার কত টাকা বাঁচবে সেগুলো জানা। বিশেষ জ্ঞান দেওয়ার চেষ্টা করছি যে এই রেশনটা আমরা তৈরি করি, আমরা 3টা গ্রুপকে ভাগ করছি। 1 থেকে 3টার একটা গ্রুপ, 4 থেকে 16 গাভীর একটা গ্রুপ, 16 থেকে অধিক। 16 থেকে আমরা সাধারণত 100 হইলে একটা পর্যায়ে বলি, আর 100-র উপরে আমরা এটাকে নাম দিছি হাউস হোল্ড ফার্ম। 1 থেকে 3টা, 4 থেকে 16টা হচ্ছে ফ্যামিলি ফার্ম, আর 16-র বেশি 100-র কম এটাকে আমরা বলি বিজনেস ফার্ম। আর 100-র বেশি যা থাকে এটা কর্পোরেট। এটা কর্পোরেট ফার্ম এবং বিজনেস ফার্ম পার্থক্য কি, মূল পার্থক্যটা আমরা কিভাবে করি। কর্পোরেট ফার্ম হচ্ছে ROI, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ডাইরেক্ট ব্যাংকের সাথে, অন্যান্য অর্থনৈতিক সেক্টরের সাথে, অন্য ইন্ডাস্ট্রির সাথে তারা কম্পেয়ারেবল। তাদের দেরিতে সামান্য একটু, তারা ইমোশনালে চলেন, তাদের ইমোশন দিয়ে কর্পোরেট ফার্ম চালাইতে পারবেন না, ঠিক আছে। কিন্তু স্মল স্কেল ফার্মারই সে ইমোশন দিয়ে চলে, তার লাভ না হইলেও 1বার 2বার অপেক্ষা করে, আচ্ছা দরকার অন্যজন থেকে ঋণ নিয়ে কিন্তু খামার চালায়, ঠিক আছে। আর ফ্যামিলি ফার্ম যেটা বলছি এটা হচ্ছে রিয়েল 50-60% ইনকাম, তার ফ্যামিলির যে এক্সপেন্ডিচারে 50% 60% ওই ফ্যামিলির থেকে আসবে। এবং ফ্যামিলির মধ্যে আরেকটা উদ্দেশ্য থাকে যে দুধটা সে নিজে কনজিউম করবে, তার ফ্যামিলি নিউট্রিশনে ব্যবহার করবে। ফ্যামিলি ফার্মটা হচ্ছে ব্যাকবোন ফ্রম ইউরোপের ক্ষেত্রে, আমেরিকার ক্ষেত্রে, বিশেষ করে পশ্চিম ইউরোপের সমস্ত খামারিকে ফ্যামিলি ফার্মের সংখ্যা বেশি। সারা বিশ্ব যদি তুলনা করেন হাউস হোল্ড ফার্মের সংখ্যা বেশি, কিন্তু বিজনেস ফার্ম এবং কর্পোরেট ফার্ম থেকে সবচেয়ে বেশি দুধ সারা বিশ্বে আসে। তাহলে এক একটার এক এক ইম্পর্টেন্স। ওকে, এখন তাহলে আমরা বলি আমার যে আলোচ্য বিষয়, যে এটা ইংরেজিতে বলি লিস্ট, কস্ট, রেশন, ফর্মুলেশন। রেশনের আগে আসেন, রেশনটার শব্দ সবার সাথে পরিচিত। যাদের আত্মীয় স্বজন বিভিন্ন সেনাবাহিনী, বিডিআর বা পুলিশে চাকরি করে তারা কিন্তু জানে রেশন, তাই না। আর বিদ্যুতের ক্ষেত্রে যেমন আমরা বলি লোডশেডিং, একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু থাকা না থাকা, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট টাইমে। রেশনও কিন্তু এরকম একটা জিনিস। রেশন কি? রেশন হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ খাদ্য 24 ঘন্টা একটা গরুকে দেওয়া হয়, কিন্তু আমরা বলি ব্যালান্সড রেশন, সুষম খাদ্য। তাহলে রেশন আর তাহলে আমাদের সুষম খাদ্য হচ্ছে যে নির্দিষ্ট পরিমাণ খাদ্য নির্দিষ্ট উদ্দেশ্যে। তার মানে নির্দিষ্ট উদ্দেশ্যকে আমার একটা দুধের গাভী, আপনারা খেয়াল করেন দুধ উৎপাদন আসল উদ্দেশ্য না। দুধ উৎপাদন হবে, এটা আবার বাচ্চা দিবে বছর বছর, এবং এর যে বডি ওয়েট গ্রেইন হবে মাংসের জন্য, যাতে পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারি। এবং মেনটেনেন্স যেটা বলি যে রক্ষণাবেক্ষণের জন্য কিছু লাগবে, এবং এটা 24 ঘন্টায়, এবং ওই পরিমাণ খাবার এবং ওই পরিমাণ, এটাকে বলা হয় অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অ্যান্ড প্রপোর্শন, ইংলিশে বলা হয় সঠিক পরিমাণ এবং অনুপাত। অনুপাত তো আপনারা জানেন, পরিমাণ আর অনুপাত কিন্তু এক না। এই কথাগুলো কিন্তু ছোট ছোট জিনিস, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এটাই হচ্ছে ব্যালান্সড রেশন, সুষম খাদ্য। সুষম খাদ্য আমরা যারা অ্যানিম্যাল নিউট্রিশন বা পশু পুষ্টিবিদ, আমরা মনে করি যে একটা গরুর জন্য রেশন ফর্মুলেশন করে দিলাম, আপনার এনার্জি দিবেন, শক্তি দিবেন এত মেগাজুল। মানে একটা খাদ্যে কি থাকে? শক্তি। খাদ্যটা খাইলে যে শক্তি আসে এটা তো আমরা জানি। আর যারা পড়াশোনা জানেন, আপনারা যারা বড় খামারি, আপনারা বুঝতেছেন এনার্জি আমরা মেগাজুলে প্রকাশ করি, মেটাবোলাইজেবল এনার্জি, বা এটাই হলো মেইন একক। এখন হচ্ছে সারা বিশ্বে আমরা মনে করি যে একটা খাদ্যে 12 মেগাজুল শক্তি থাকা দরকার। তাহলে এই খাদ্যটা ভালো। আর 12 থেকে 16%, শতকরা 12 থেকে 16 ভাগ আমিষ বা প্রোটিন থাকা দরকার। এটাকে আমরা বলি ভালো খাদ্য। কিন্তু আমাদের গবেষণায় যেটা দেখা গেল যে বাংলাদেশের যে খাবার, এই খাবারে 16% প্রোটিন পাওয়া অনেকটা কল্পনার বাইরে। কিছু কিছু খাবার বাদ দিয়ে, যেমন সরিষার খৈল, তিলের খৈল, সিসাম অয়েল কেক, বা কিছু লিগুমিনাস খাবার যেগুলোতে বেশি প্রোটিন থাকে, ছাড়া নর্মাল যেগুলো খায় এগুলোতে 16% প্রোটিন থাকে না। 16 ভাগ, 100 মধ্যে 16 ভাগ আমিষ থাকে না, আর খাদ্য 12 মেগাজুল থাকে না। তাহলে আমাদের দেশের যারা বিদেশি প্রেসক্রিপশন আসে, এটা সারা বিশ্বে কিছু গাইডলাইন থাকে।
এই গাইডলাইনগুলোকে আমাদের নিউট্রিশনের ভাষায় আমরা বলি ফিডিং স্ট্যান্ডার্ড। এটা বাংলা নাই, মানে ফিডিং স্ট্যান্ডার্ড বা একটা আন্তর্জাতিক মানদণ্ড। সারা বিশ্বে এই পর্যন্ত আমাদের নজরে আসছে 18টা এরকম ফিডিং স্ট্যান্ডার্ড আছে। 18টা, আমরা 18টা ফিডিং স্ট্যান্ডার্ডকে আমরা একসাথে করছি, করে এর মধ্যে মাত্র 3টা ফিডিং স্ট্যান্ডার্ড পাইছি, যেগুলো বাংলাদেশের মানুষ, আমরা যারা হাইলি রিসার্চার, ইউনিভার্সিটি লেভেল থেকে শুরু করে নিচের লেভেল পর্যন্ত আমরা যার কথা বলি, এটার উপর ভিত্তি করে বলি। একটা হচ্ছে আমেরিকাতে ডেভেলপ হয়েছে, এটাকে বলা হয় এনআরসি। আরেকটা হচ্ছে যুক্তরাজ্যে ইউকেতে হয়েছে এআরসি, আরেকটা হচ্ছে এএফআরসি। এটার বাংলা টাংলা নাই, কিন্তু এটা জেনে রাখেন যে একটা আমেরিকার ফিডিং স্ট্যান্ডার্ড, একটা লন্ডনের ফিডিং স্ট্যান্ডার্ড, পলিটিক্যালের মতোই অনেকটা। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সবসময় আমরা একের সাথে আরেকটা যুক্ত, আমাদের দেশে নাই। এখন আমরা আমাদের রিসার্চ গ্রুপে আমরা যেটা করছি, আমরা এই বিভিন্ন গাইডলাইনগুলোকে একত্রিত করছি। অলরেডি ইউএস এর যে গাইডলাইন, এটাই বাংলাদেশে বেশি চলে যুক্তরাজ্যের তুলনায়। আমি যে রেশনের কথা বলতেছি, এই রেশনগুলোর বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ, তথ্যপত্র বিশ্লেষণ করে কোন মডেলটা বাংলাদেশে ফিট হবে এটা আগে টেস্ট করছি, এবং এটার জন্য একজন মাস্টার স্টুডেন্ট 2 বছর কাজ করছে ইউএস জার্মানির সাথে মিল রেখে, এবং ওখান থেকে আমরা কিছু পাইলাম যে আমেরিকার যে মেথড এটা ভালো, এটা অনেক কিছু ডিফাইন করে, অনেক ভিতরে রেশন ফর্মুলেশন করা যায়, কিন্তু এটা একটু হাই। এটা দিয়ে করলে যাদের হলস্টেইন ফ্রিজিয়ান পালেন ফর এক্সাম্পল, যাদের দুধের উৎপাদন 10-এর উপরে বা বেশি, তাদের জন্য আমেরিকানটা প্রযোজ্য, কারণ ওই সিস্টেমটাই ডেভেলপ হয়েছে আমেরিকাতে বেশি দুধের জন্য। আপনারা জানেন যে জার্মানি ফর এক্সাম্পল, জার্মানিতে 28 লিটার গড়ে দুধ, আমেরিকাতে সেটা 40 লিটার, অর্থাৎ প্রায় 12,000 লিটার। জার্মানিতে সেটা 9,000 লিটার পার ইয়ার পার কাউ প্রোডাকশন, মোরলেস। তাহলে এটাকে 3টাকে আমরা নিয়ে আসলাম। 3টাকে নিয়ে আসার পরে আমরা যেটা করলাম যে আমরা ম্যাথমেটিক্যালি এই মডেলটা ডেভেলপ করলাম, এটা এক্সেলে আছে। এখন আমরা বলে দিছি যে একটা অ্যানিমেলের জন্য এখন আমাদের যে ক্যাপাসিটি, যে লেয়ার ব্রয়লার পালি আর গরু পালার মধ্যে কিন্তু আকাশ আর পাতাল, আমার মতে কোনো কম্পেয়ার করা ঠিক না। এবং আমাদের লাইভস্টক সায়েন্সের ডেফিনেশনে আমরা এখন বলি লাইভস্টক অ্যান্ড পোলট্রি। পোলট্রি সম্পূর্ণ আলাদা, লাইভস্টকের সাথে পোলট্রির কোনো সম্পর্ক নাই, কিন্তু আমরা সম্পর্ক করি। এবং একটা পোলট্রি পালতে একটা বেচে দেখবেন সিমিলার, না ব্রয়লারের সেম এজ, লেয়ারের সেম এজ সব এক, তাহলে তাদের জন্য প্রিসক্রাইব রেশন করা সহজ, কিন্তু একটা গরুর জন্য করতে পারবেন না, কারণ আপনার খামারেই একটা গরুর থেকে আরেকটা গরু পার্থক্য। এবং গরুর মধ্যে আছে রুমেন, যেটা আমরা জানি যে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট রুমেন, রুমেনের ভিতরে থাকে এক ধরনের ব্যাকটেরিয়া প্রোটোজো। এখন আপনাদের কনসেপচুয়ালি প্রথমে আমার হাই কোয়ালিটি 4টা ভাগে রেশনটা দিতে হয়। একটাকে বলা হয় মেইনটেনেন্স রেশন, জাস্ট যদি গরুটা কোনো কাজ না করে, কোনো প্রকার ড্রাই আছে, কোনো কিছু করে না, মুভও করে না, তাও তার কিছু শক্তি লাগে, সেটাকে বলি আমরা মেইনটেনেন্স। এরপর হচ্ছে দুধ উৎপাদনের জন্য, এরপর হচ্ছে বাচ্চা উৎপাদনের জন্য, আরেকটা হচ্ছে বডি গ্রোথের জন্য। 4টা ভাগে ভাগ হইল। এই 4টা ভাগে ভাগ হওয়ার পরে আপনি কার জন্য কত দিবেন? এখন জানেন যে আমি বাংলাদেশে দেখছি অনেক ইউটিউবে, এর আগে এখান কমছে, এই গত 3-4 বছর আগে যেগুলো ছিল, যে আপনার অন্যভাবে নিয়ে না, অনেকে গরুকে ভালোবেসে আপেল খাওয়ান, কমলা খাওয়ান, আঙ্গুর খাওয়ান। আমরা নিউট্রিশনিস্ট সায়েন্সের দিক থেকে আপনি আমাদের নাম, আমাদের গ্রুপ থেকে বাদ হয়ে গেলেন, আপনাদেরকে আমাদের গ্রুপে নেওয়ার কোনো সুযোগ নাই। এখন বলতে পারেন আমার ভালো লাগে, সেটা ভালো লাগা এক জিনিস, আর বিজনেস করা এক জিনিস। ইমোশন, আবেগ আর ডেভেলপমেন্ট, উন্নয়ন কমপ্লিটলি ডিফারেন্ট। আপনার গরুকে দেওয়াই হয়েছে আপনার সুবিধার জন্য, আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে, এখানে আবেগ দেখানোর সুযোগ নাই। আমি বুঝাইতে পারছি? তাহলে আপেল, কারণ হচ্ছে ব্যাকটেরিয়া যে থাকে, প্রোটোজোয়া থাকে, তাকে আপেল দিলে এটা পরিবর্তন হইয়া মাইক্রোবিয়াল প্রোটিন বলে, অর্থাৎ এই মাইক্রোবস বা প্রোটোজোয়া বা প্রাণীটা মারা যায়। খেয়াল করে দেখেন, মারা যাওয়ার পর এই মারা যাওয়ার প্রোটিনটা নিচের দিকে নাইমা এটা প্রোটিনের উৎস হিসাবে কাজ করে, লোয়ার ইন্টেস্টাইনে গিয়ে একটা সামনের থেকে পিছনে যায়, পরে ব্লাডে যায়, রক্তে যায়। রক্তে যাওয়ার আগে এই প্রোটোজোয়াগুলো, ব্যাকটেরিয়াগুলো মারা যায়। আপনার গরু জবাই করলে দেখছেন কিনা যে ছোট ছোট পোকা থাকে, তো মারা যায়। মারা গেলে এখন যদি খড় খাওয়ান বা আরো নিম্নমানের খাওয়ান, তাহলে সর্বপ্রথম ব্যাকটেরিয়াগুলো খাবে, ব্যাকটেরিয়াগুলো খেয়ে মারা যাবে, এটা প্রোটিন হবে। আঙ্গুর খাওয়াইলেও যা হবে, ডিম খাওয়াইলেও তা হবে, এবং খড় খাওয়াইলে তা হবে। তাহলে আপনার জন্য একটা অ্যানিমেল হচ্ছে একটা ব্যাংক। কারণ কি, 1 কেজি প্রোটিন যদি আপনি এক অ্যানিমেলকে দেন, সে
গরুর ক্ষেত্রে প্রায় 2.5 কেজি প্রোটিন তৈরি করবে, সে কিন্তু বাড়ায়, মাল্টিপ্লিকেশন বাড়াচ্ছে। কাজেই এই আবেগ দিয়ে কিন্তু আপনার রেশন ফর্মুলেশন চলবে না। তাহলে আমরা ওই মূল কথায় আসেন যে 3টা গাইডলাইন ফলো করে আমরা দেখছি বাংলাদেশের জন্য আমেরিকান স্ট্যান্ডার্ডটা বেটার, কিন্তু লিটল বিট কস্টলি। তাহলে কার জন্য এটা সাজেশন? আমাদের সাজেশন হচ্ছে যাদের গরুর উৎপাদন 10 লিটার বা তার বেশি, অথবা আমরা আরও কমাইছি। কারণ বাংলাদেশে আমি ব্যক্তিগতভাবে সারা বাংলাদেশে প্রায় প্রতি মাসে 800 থেকে 1000 খামারিদের তথ্য বিশ্লেষণ করে দেখছি। বাংলাদেশে একটা গবাদি পশু ক্রসের এভারেজ দুধের উৎপাদন 8 লিটার, 8.3। নভেম্বর মাসের ডাটা হচ্ছে 8.3, আর লোকালের হচ্ছে 2.1, 1.9, 1.9 বা 2। তাহলে আমি যদি 10 লিটার দিয়ে দিই তাহলে আমেরিকানটা অচল হয়ে যাচ্ছে, এটাকে আমরা কমাইছি। এখন আরেকটা হচ্ছে যে আপনারা যখন রেশনের কথা বলবেন, রেশনটা উভয়মুখী, যার কারণে আমার এটা 2019 সালে শুরু করে 2024 সাল পর্যন্ত আসার পরেও আমরা এক্সেলের মধ্যেই রাখছি। আপনি খেয়াল করেন যে ইন্ডিভিজুয়াল গরুর যে রিকোয়ারমেন্ট, এটা 2 ওয়ে। কেন দুজন বলছি? কারণ আপনি বলতে পারবেন না আমাকে একটা রেশন দিয়েন, একটা রেশন বাজারে গিয়ে বসলাম, এই হচ্ছে রেশন। এটা কখনই করা সম্ভব না। এখন যদি কেউ করতে পারে, আমি তার সাথে দ্বিমত করব না, তার সাথে তর্কেও যাবো না, কিন্তু তাকে আমি এক গ্রহণও করবো না। রেশন ফর্মুলেশন দরকার, এটা আপনার সাথে আমি একমত, কিন্তু কিভাবে দরকার, কেমনে করা দরকার, এটার প্রক্রিয়াটা বাংলাদেশে কিছু মিসকনসেপশন আছে, মিসলিডিং আছে। আমি কি শুধু ঘাস খাওয়াবো? অনেক খামারি ঘাস খাওয়াইতে চায় না। 100% ঘাস থাকলেও বলে যে না। আমি মানুষের অনেক খামারির সাথে কাজ করছি বিভিন্ন জায়গায়, তারা মনে করে ঘাস খাওয়াইলে পায়খানাটা একটু পাতলা হয়ে যায়, গরুর শরীর ভেঙে যায়, এটা দুধের পাতলা হয়। যারা বিশেষ করে প্রসেসরকে দুধ দেয় তারা ঘাস খাওয়াতে চায় না, কারণ প্রসেসরকে দুধ দিলে দুধের পরিমাণ বাড়লে ফ্যাট কমবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাকে সেই ধৈর্য ধরতে হবে। তার মানে রেশন ফর্মুলেশন নিয়ে বিভিন্ন মিসকনসেপশন আছে। 1 নাম্বার মিসকনসেপশন হচ্ছে যে আমি কি শুধু ফিড খাওয়াবো কিনা, ফিডকে রেডি ফিড বলি, এসিআই যেটা করে বা অন্যান্য কোম্পানি নারিশ করে, প্রাণ করতেছে, ব্রাক করতেছে, কৃষিবিদ করতেছে, তাহলে প্যারাগন করতেছে, বহু ফিড। ডেইরিতে আপনারা সবসময় মনে রাখবেন যে এটা লার্জ অ্যানিম্যাল, যেটা 4 প্রকোষ্ঠ বিশিষ্ট প্রাণী। আর পোলট্রি যেহেতু এক না, আপনাকে এখানে ঘাস অথবা খড় আপনাকে দিতেই হবে। শুধু দানাদারের উপর আপনি গরু পালতে পারবেন না, পারবেন, তাতে অনেকগুলো সমস্যা সৃষ্টি হয়। আপনারা যদি আমাকে এই তথ্যগুলো দেন যে গরুর ওজন, তারপরে গরুর দুধ উৎপাদন, ফ্যাট আর প্রোটিন আমাদের দায়িত্ব। তারপরে হচ্ছে খামারি যখন ভাবে যে আমাকে তথ্য দিতে হবে, রেশনেরই দরকার নেই, অনেকে তো রেডিমেড দেয়। কোন খাবার দেন, কতটুকু দেন, আর দাম কত, এইটুকু আপনাদের কাজ শেষ। আমরা কি করে দিব? আমরা ওই রেশন আমাদের মডেলে বসাইলে আপনার প্রথম যে জিনিসটা আসবে, আপনি কোন সিস্টেমে, আমরা 3টা সিস্টেম বলছি, যুক্তরাজ্যের 2টা আর আমেরিকার একটা, আমরা 3 সিস্টেমে ওখানে কোড নাম্বার 1, কোড নাম্বার 2, কোড নাম্বার 3 দিয়ে আমরা দেখব যে কোন সিস্টেমের সাথে আপনার গরুটা ব্যালেন্স হচ্ছে। একটা লাইন হবে তার কতটুকু দরকার, ওই গরুটার কতটুকু দরকার। আরেকটা রিকোয়ারমেন্ট আসবে আপনি যে খাবার দিচ্ছেন এই খাবার থেকে কতটুকু যাচ্ছে। আর আরেকটা কলাম আসবে যেটুকু দরকার আর যেটুকু যাচ্ছে বিয়োগফল। এই বিয়োগফলটা ইম্পর্টেন্ট। বিয়োগফলটা 0 হইলে পারফেক্ট রেশন। কিন্তু আমার জীবনে এই পর্যন্ত আমি পাইনি যে কোনোদিন 0 হবে, প্লাস মাইনাস একটু হবে, তবে যেন বেশি না হয়ে যায়। খেয়াল করে দেখেন, প্লাস মাইনাসের 5% এদিক সেদিক হইতে পারে, কিন্তু একেবারে 0 হইতে পারলে ভালো 0 হয় না। তাইলে প্রথম আপনাদেরকে আপনারা যখন আমাকে তথ্য দিলেন, আমার মডেল রান করে আপনাকে প্রথম আমি কি করাই দিতে পারলাম, আপনার রেশনটা কি সুষম কি সুষম না, এই জিনিসটা। এবং কোন সিস্টেমের মধ্যে 3টাই যদি সুষম না হয়, আপনি আসলেই আপনার ফিডিং প্র্যাকটিসটা খারাপ। 3টার মধ্যে যে কোনো একটা যদি ফিট করে তাহলে অ্যাটলিস্ট আপনি ভালো। আপনি যদি আমেরিকারটা ফিট করে তাহলে আপনার দুধ বেশি ভালো হচ্ছে, আরও ভালো করার সুযোগ আছে। সিপিএ, ক্যালসিয়াম বা এডিটিভস, এইটার ব্যাপারে পরবর্তী বক্তব্য হচ্ছে কিছু কিছু জিনিস আমরা দেখছি পরীক্ষা করে, যেমন ক্যালসিয়াম, খাদ্যের কোয়ালিটি যদি ভালো হয়, খাদ্যের গুণগত মান যদি ভালো হয়, তাহলে ক্যালসিয়াম আপনাকে এক্সট্রা দেওয়ার দরকার নাই। কিন্তু আপনাদের বিশ্বাস করানো মুশকিল, প্রফেসর হিসাবে যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে সায়েন্সকে এস্টাবলিশ করছি, আপনারা আমাকে বিশ্বাস করছেন। মেগাজুল মাত্র 9 থেকে 10, খেয়াল করে দেখেন 14, তার মানে 1 কেজি খাবারে আপনি 4 মেগাজুল শক্তি অনর্থক দিচ্ছেন। তাহলে খরচ কমবে না কেন আমার?
তাহলে আমাদের যে মডেলে আসছে যে 9 থেকে 10-এর মধ্যে বিভিন্ন আসছে 9.2, আমি বিস্তারিত বললাম না, তবে 9 থেকে 10। আর প্রোটিন আসছে 13 থেকে 13.5 মাঝখানে। তাহলে আমরা জানি যে 16, 14, 12 এই রেঞ্জে থাকলে ভালো। কেউ কাছে হচ্ছে 14, খেয়াল করে দেখেন। তার মানে আপনার যদি সঠিক পরিমাণে গরুকে খাওয়ান তাহলে এনার্জি এবং প্রোটিন কম হইলেও সমস্যা নাই। তার মানে 9 থেকে 10 আর প্রোটিন 13 থেকে 14 এবং এভারেজ আমরা 11 লিটার পর্যন্ত গড়ে, কোনোটা বাড়ছে কোনোটা কমছে। কিছু ছিল লেট ল্যাকটেশনের, এত গরু তো পাওয়া যায়। আমরা 48টা গরুতে এই স্টাডিটা করছি। 48টা হলস্টেইন ফ্রিজিয়ান গরু পাওয়া এত মুখের কথা না, বুঝতে পারছেন? রেসিপি আছে, লিস্ট আছে, আমরা কি কি খাবার খাওয়াইছি আমি নিয়ে আসছিলাম, যে আমরা কি খাবার কতটুকু খাওয়াইছি, তার প্রাইস কত, সবগুলো দুধ বাড়ছে। শুধু তাই না, আমরা আরো কি কি গেছি, মিল্কের কম্পোজিশন দেখছি, ফ্যাট, প্রোটিন, ল্যাকটোজ, এগুলো আমরা যে রেশন করছি এটার দাম কত টাকা পড়ছে, এবং দুধের দাম যে বাড়লো তাহলে কস্ট কি বাড়লো না কমলো। সর্বশেষ সামারি যেটা হয়েছে যে আমরা প্রতি কেজি দুধ উৎপাদনে আমাদের রেশনগুলো ব্যবহার করে গড়ে 60 টাকা 50 পয়সা, 47 পয়সা আর কি, 50 পয়সা ধরেন, 60 টাকা 50 পয়সা প্রতি কেজি দুধ উৎপাদনে খরচ কমায়। গবেষণার রেজাল্টটা সেম, যে সেখানে পুষ্টি আছে 14 মেগাজুল, 14-র উপরে হলো প্রোটিন, কিন্তু ভলিউমটা নাই, টোটাল অ্যামাউন্ট ডিক্রিজ করছে। তো আমি যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম যে এই যে আমাদের যে রেশনের যে ইয়াটা, ফিড এবং দুধের দামের সাথে খাদ্যের দামের অনুপাত 1.5, অর্থ হইলো 1 কেজি দুধ বিক্রি করে 1.5 কেজি যদি দানাদার খাদ্য কিনতে পারেন। বাংলাদেশে 1 কেজি দুধ বিক্রি করে কয় কেজি দানাদার খাদ্য কিনতে পারেন? 1.5 কেজি কিনতে পারেন। তার মানে সারা বাংলাদেশের যত ইরেসপেক্টিভ অফ অল খামারি, আমার কাছে এই পর্যন্ত 6 বছরে 38,000 খামারির ডেটাবেস। যদি তাই হয়ে থাকে তাহলে 1.2, তার মানে আমরা অনেক 1.5 এর থেকে অনেক নিচে আছি। প্রতিনিয়তই আমাদের খামারিরা লস করতেছে। আমরা এই লসটা পোষাচ্ছি কিভাবে? কারণে বন্ধ করতেছে না। এটার অর্থ হলো যে তারা কিন্তু তাদের যে নিজস্ব ল্যান্ড, জমিতে তার জমিটা তার ল্যান্ড গরুর জন্য ব্যবহার করে, এর জন্য সে কোনো চার্জ ধার্য করে না। যে মনে করে এটা আমার জমি, আমার গরু, সে নিজে পরিশ্রম করে, তার ফ্যামিলি পরিশ্রম করার জন্য পারিশ্রমিক মান্থলি স্যালারি সে নেয় না, এবং সে যেই টাকাটা নিয়ে বিজনেস শুরু করছে টাকাটার ইন্টারেস্ট নেয় না। এই তিনটা, এটাকে বলি আমরা অপরচুনিটি কস্ট। এই সমস্ত খামারিরা লাভজনক হইতে চান, আপনাকে অবশ্যই খাদ্যের উপর জোর দিতে হবে। অন্যান্য জিনিসগুলো কিন্তু বাদ দিয়ে, 2বার দেওয়া মানে আমার কয়েক কেজি খাদ্যের দাম চলে যাচ্ছে। একটা সিমেন্ট 2বার দেওয়া মানে মিনিমাম কত টাকা চায়, এবং এই দিয়ে কত কেজি খাদ্য কিনতে পারতেন। তাহলে আমার সারা জীবনের গবেষণায় তো ব্যর্থ হয়ে যাচ্ছে একটা সিমেন্ট যখন সে ফেল করে। কারণ আলটিমেটলি তার বাচ্চা হইতে হবে, দুধ হইতে হবে, এবং ওই সময়টা ক্লিনিক্যাল অবস্থায় নিউট্রিশন একটা বড় ভূমিকা পালন করে। বাংলাদেশে সবচেয়ে বেশি শর্ট হচ্ছে প্রোটিন, মনে রাখবেন। এবং আমাদের রেশনে সবচেয়ে ঘাটতি থাকে প্রোটিন, এনার্জি কিন্তু এত ঘাটতি থাকে না, প্রোটিন খাদ্য ঘাটতি থাকে। প্রায় 21 জন এক্সপার্ট আমার টিমের সাথে আছে, আমার সাথে 12 জনের মতো টেকনিক্যাল এক্সপার্ট আছে, আমি কোঅর্ডিনেটর, এবং আমরা সাউথ ওয়েস্টে আমরা কিছু প্রজেক্টও পেয়েছি। সব জায়গায় তার বসছি, খামারিদের সাথে কাজ করা আমার একটা ইচ্ছা ছিল। তো বাবু ভাইয়ের মাধ্যমে হোক, যেভাবে হোক, আপনাদের কাছে আসার সুযোগ পেয়েছি। এখন আপনাদেরকে আমাদের নেটওয়ার্কের সাথে যদি ইন্টিগ্রেট হন থ্রু ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশন, তাহলে প্রতি মাসে আমাদের কিছু একটা প্রেসক্রাইব ফরম্যাট আছে, এটা ফিল আপ করলে আপনাদের যে কোশ্চেনগুলো আপনারা চাবেন, রেশন একটা অন্যতম জিনিস, আমরা রেশন দিয়েই শুরু করতে যাচ্ছি। আমাদের টিমের ডিসিশন হচ্ছে বা মানে প্রপোজাল হচ্ছে, প্রস্তাব হচ্ছে যে সমস্ত খামারিরা উৎসাহী তার রেশন চেক করতে চায় তাদেরকে আমরা ফরম্যাট দিব। আমাদের অনলাইনে লগ ইন করে ওয়েবসাইটে পাসওয়ার্ড দিয়ে মোবাইল ফোনে করতে পারবেন। আপনার ডাটাগুলো আপনি মোবাইলে দিতে পারবেন, এটা অলরেডি করা আছে। আপনাকে একটা পাসওয়ার্ড আর ইউজার নেম আমরা দিয়ে দেবো, দিলে আপনি ফেরত আসলে আমরা রেশন চেক করে আপনাকে বলে দিতে পারবো, রেশন আপনাদের দিয়ে দিতে পারবো যে আপনারটা কি অলরেডি ঠিক আছে কিনা, না থাকলে কি করতে হবে, এইটুকু দিব। এবং এটাই হচ্ছে আমার প্রস্তাব। এখানে কোনো ফাইন্যান্সিয়াল কোনো না টাকা আপনি আমাকে দিবেন, না আমি আপনার কাছ থেকে নেব, কোনোটাই না, টাকা ছাড়া, শুধু নলেজ। আপনি আমাকে নলেজ দিবেন, আমি আপনাকে নলেজ